রবীন্দ্রনাথ সবার এবং বাঙালিদের তো অবশ্যই। বাঙালির জীবন মানেই রবীন্দ্রময়। কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুরকেই পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছিল, যার ফলে এখনকার বাংলাদেশ মানে তখনকার পূর্ব পাকিস্তানে রবীন্দ্রনাথের গান সাহিত্য নিষিদ্ধ হয়। পরবর্তীকালে 1971 সালে স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটলে সে দেশে রবি ঠাকুরের লেখা আমার সোনার বাংলা গানটিকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দেয়া হয়। কিন্তু জাতীয় সঙ্গীত হিসেবে আমার সোনার বাংলা বাতিল করার দাবিতে পরবর্তীকালে বাংলাদেশের নাগরিকদের একাংশ যথেষ্ট সক্রিয়। পূর্ববঙ্গে এই রবীন্দ্র বিরোধিতা সমাজের একাংশে যথেষ্ট সক্রিয় এখনও। কবি নজরুলের গানের খাতা চুরি করে তা দিয়ে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন। নজরুলকে গাছের শেকড় খাইয়ে মারার বা পাগল করার চেষ্টা করেছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরির বিরোধিতা করেছিলেন ইত্যাদি অনেক ধরনের কথা সেখানকার বালক কিশোররা শুনতে শুনতে বড় হয়। ফলে তাদের মনে এক ধরনের ভ্রান্ত ধারণা গেঁথে থাকে পরবর্তীকালেও। আজ আমরা এসবের মধ্যে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের বিষয়, রবীন্দ্রনাথ ঠাকুর কি ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরির বিরোধিতা করেছিলেন? আমরা এর সঠিক উত্তর খোঁজার চেষ্টা করব। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। বিডি নিউজ 24 এর মূল লেখার সূত্র ধরে এ বিষয়ে অনলাইন কোরায় বাংলাদেশের জনৈক লেখক শাহাদাত জামান সৈকত লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধী ছিলেন এটি একটি ভুল তথ্য। সম্পূর্ণ ব্যাপারটি বানানো। আসুন নিচে কিছু তথ্য দেখিনি। 2000 সালে আহমদ পাবলিশিং হাউস থেকে আমাদের স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতা এবং কিছু প্রাসঙ্গিক কথা শিরোনামে একটি বইয়ে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল M.A. মতিন, বীর প্রতীক, PSC, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, তিনি একটি তথ্য জানান যে 1912 সালের 28শে মার্চ কলিকাতা গড়ের মাঠে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিবাদে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। জেনারেল মতিন অভিযোগ করেন যে সেই জনসভায় রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কালি ও কলম পত্রিকার সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য AZM আব্দুল আলী পত্রিকায় অভিযোগটির বিরোধিতা করেন। তিনি বলেন, যারা রবীন্দ্রনাথের বিরুদ্ধে এই অভিযোগটি করেছেন তারা তাদের রচনায় কোনো সূত্র উল্লেখ করেননি। তবে ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত একটি গ্রন্থে এই ধরনের একটি মন গড়া অভিযোগের উল্লেখ পাওয়া যায়। মেজর জেনারেল আব্দুল মতিন এই গ্রন্থ থেকেই তথ্যটি ব্যবহার করেছেন। যে তারিখে কলিকাতায় গড়ের মাঠে জনসভার কথা বলা হচ্ছে, ওই তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর কলিকাতায় উপস্থিতই ছিলেন না এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতাও করেননি। তিনি বিরোধিতা করলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে প্রতিষ্ঠার 5 বছরের মধ্যেই ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ করা হতো না। 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডিলিট উপাধি প্রদানের বিষয়েও বিরোধিতা করা হতো। বরং তাকে দুবারই মুসলমান হিন্দু সকল শ্রেণীর ব্যক্তি প্রতিষ্ঠান আন্তরিকভাবে সম্মাননা প্রদান করেছে। সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতার খবরাখবর সে সময়কার পত্রপত্রিকায় পাওয়া যায়। কোথাও রবীন্দ্রনাথের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতার কোনো অভিযোগ পাওয়া যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিয়ে গবেষণা করেছেন প্রফেসর রফিকুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 80 বছর নামে বই লিখেছেন। সেই বইয়ের কোথাও রবীন্দ্রনাথের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ পাওয়া যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতিয়ারা নাসরিন জানাচ্ছেন, রবীন্দ্রনাথের বিরুদ্ধে এই অপপ্রচারের বিষয়ে 2011 সালে বিশ্ববিদ্যালয়ের সিনেটে বার্ষিক অধিবেশনে আলোচনায় বসা হয়েছিল। তাতেও এই অভিযোগটিকে অস্বীকার করা হয়েছে।
আসুন সেদিন রবীন্দ্রনাথ আদৌ কলিকাতায় ছিলেন কিনা সে বিষয়ে কিছু তথ্য বিশ্লেষণ করি। 1912 সালের 28শে মার্চ রবীন্দ্রনাথ কলকাতায় ছিলেন না, তিনি ছিলেন শিলাইদহে। 19শে মার্চ 1912 ভোরে কলিকাতা থেকে সিটি অফ প্যারিস জাহাজে রবীন্দ্রনাথের ইংল্যান্ড যাত্রার জন্য কেবিন ভাড়া করা হয়েছিল। তার মালপত্রও জাহাজে উঠেছিল। সেদিন সকালে রবীন্দ্রনাথ ঠাকুর অসুস্থ হয়ে পড়েন, ফলে তার ইংল্যান্ড যাত্রা স্থগিত হয়ে যায়। রবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর পিতৃস্মৃতি গ্রন্থে লিখছেন, জাহাজ ছাড়বার আগের দিন রাত্রে স্যার আশুতোষ চৌধুরীর বাড়িতে বাবার নিমন্ত্রণ। কেবল খাওয়া দাওয়া নয়, সেই সঙ্গে বাল্মীকি প্রতিভা অভিনয়ের ব্যবস্থা হয়েছিল। দীনেন্দ্রনাথ বাল্মীকির ভূমিকায় অভিনয় করেন। অসুস্থ শরীরে বাবাকে অনেক রাত অবধি জেগে থাকতে হয়েছিল। আমরা ঘরে ফিরছিলাম রাত করে। বাকি রাতটুকু বাবা না ঘুমিয়ে চিঠির পর চিঠি লিখে কাটিয়ে দিলেন। ভোরবেলা উঠে বাবার শরীরের অবস্থা দেখে আমাদের ভয় হলো। ক্লান্তিতে অবসাদে যেন ধুঁকছেন। তাড়াতাড়ি ডাক্তার ডাকতে হলো। জাহাজ আমাদের জিনিসপত্র সমেত যথাসময়ে পাড়ি দিল, কিন্তু আমাদের সেই যাত্রায় আর যাওয়া হলো না। আকস্মিকভাবে যাত্রা পণ্ড হয়ে যাওয়ায় খুব বেদনা পেয়েছিলেন রবীন্দ্রনাথ। তিনি 21শে মার্চ 1912 তারিখে ডক্টর দ্বিজেন্দ্রনাথ মৈত্রকে লেখেন, আমার কপাল মন্দ, কপালের ভিতরে যে পদার্থ আছে তাহারও গলদ আছে, নইলে ঠিক জাহাজে উঠবার আগের মুহূর্তেই মাথা ঘুরে পড়লুম কেন? অনেক দিনের সঞ্চিত পাপের দণ্ড সেই দিনই প্রত্যুষে আমার একেবারে মাথার উপরে এসে পড়ল। রোগের প্রথম ধাক্কাটা তো একরকম কেটে গেছে, এখন ডাক্তারের উৎপাতে প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছে। লেখাপড়া, নড়াচড়া প্রভৃতি সজীব প্রাণীমাত্রেরই অধিকার আছে, আমার পক্ষে তা একেবারে নিষিদ্ধ। 24শে মার্চ 1912 বিশ্রামের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ শিলাইদহে রওনা হন। ঠাকুরবাড়ির ক্যাশ বহিতে লেখা আছে, শ্রীযুক্ত রবীন্দ্র বাবু মহাশয় ও শ্রীযুক্ত রথীন্দ্র বাবু মহাশয় ও শ্রীমতী বধূমাতা ঠাকুরানী শিলাইদহ গমনের ব্যয় 379 নম্বর ভাউচার 11 চৈত্র, পরদিন সোমবার 12ই চৈত্র 1912 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ মৌচাক পত্রিকার সম্পাদক সুধীরচন্দ্র সরকারের ভগ্নী কাদম্বিনী দত্তকে এক চিঠিতে লেখেন, এখনও মাথার পরিশ্রম নিষেধ, শিলাইদহে নির্জনে পলাইয়া আসিয়াছি। 1912 সালের 28শে মার্চ রবীন্দ্রনাথ একটি চিঠিতে লিখেছেন জগদানন্দ রায়কে। জগদানন্দ রায় বিজ্ঞান বিষয়ক লেখক, রবীন্দ্রনাথের পুত্রকন্যাদের গৃহশিক্ষক ও শান্তিনিকেতনের ব্রহ্মচর্যাশ্রমের শিক্ষক। সেদিন ছিল বৃহস্পতিবার। রবীন্দ্রনাথ চিঠিতে লিখেছেন শিলাইদহ থেকে। তিনি লিখছেন, কয়দিন এখানে এসে সুস্থ বোধ করছিলুম, মনে করেছিলুম সেদিন যে ধাক্কাটা খেয়েছিলুম সেটা কিছুই নয়, সুস্থ হয়ে উঠলেই অসুখটাকে মিথ্যা বলে মনে হয়। আবার আজ দেখি সকালবেলায় মাথাটা রীতিমতো টলমল করছে। কাল বুধবার ছিল বলে কাল সন্ধেবেলায় মেয়েদের নিয়ে একটু আলোচনা করছিলুম। এইটুকুতেই আমার মাথা যখন কাবু হয়ে পড়ল তখন বুঝতে পারছি নিতান্তই উড়িয়ে দিলে চলবে না। প্রশান্ত কুমার পাল রবীন্দ্র জীবনী গ্রন্থের 6ষ্ঠ খণ্ডে জানাচ্ছেন, এদিনই তিনি একটি কবিতা লেখেন। কবিতার নাম স্থির নয়নে তাকিয়ে আছি। এই কবিতাটি গীতিমাল্য কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত 4 সংখ্যক কবিতা। এরপর বাকি 15 দিন শিলাইদহে থেকে রবীন্দ্রনাথ আরও 17টি কবিতা বা গান লেখেন। এর মধ্যে একটি গান আমার এই পথ চাওয়াতেই আনন্দ, রচনার স্থান শিলাইদহ। তারিখ 26শে চৈত্র 1318 বঙ্গাব্দ। তিনি শিলাইদহে। তথ্য বলছে সে সময় রবীন্দ্রনাথ কলকাতায় নয়, শিলাইদহে ছিলেন। এতক্ষণ যে বক্তব্য তুলে ধরা হলো এটি ছিল শাহাদাত জামান সৈকতের আলোচনার মূল বক্তব্য। কিছু মানুষ মুক্তিযুদ্ধের বিরোধিতা করলেও সেখানকার বৃহত্তম জনগোষ্ঠী মুক্তিযুদ্ধকে জীবন দিয়ে সফল করেছেন। রবীন্দ্রনাথের বেলায়ও তেমনটি। কিছু মানুষ রবীন্দ্রনাথকে নিয়ে ভুলভাল অপপ্রচার করলেও তাদের চেয়ে বহু সংখ্যক বেশি যুক্তিবাদী মানুষ
তথ্যের যথার্থতা যাচাই করে রবীন্দ্রনাথকে কালিমা লিপ্ত করার বিরোধিতা করেছেন। শাহাদাত জামান সৈকত তাদেরই একজন। আসুন এবার সৌমেন মান্নার লেখা থেকে বিষয়টি একটু জানার চেষ্টা করি। সৌমেন মান্না লিখেছেন, 25শে বৈশাখ এলেই শুনতে হয় রবি ঠাকুর মুসলমান বিরোধী ছিলেন, তার গান জন্মদিন আমরা কেন পালন করব। আলিয়া ইউনিভার্সিটির এক সহপাঠী আমাকে একবার বলেছিল যে রবি ঠাকুর নাকি কলকাতায় এক সভায় দাঁড়িয়ে ঢাকা ইউনিভার্সিটির বিরোধিতা করে দম্ভ ভরে বলেছিল যে মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়। তারা তো ঠিক মতো কথাই বলতে পারে না। বাস্তবে ঢাকা ইউনিভার্সিটির বিরোধিতা এসছিল পূর্ববঙ্গের মুসলিমদের কাছ থেকে। কারণ সে সময় প্রতি 10,000 মুসলিমের মধ্যে মাত্র একজন হাইস্কুল পর্যন্ত যেতে পারত। কাজেই বিশ্ববিদ্যালয় হলে সেখানে হিন্দুরাই পড়ার সুযোগ পাবে, কারণ তারাই লেখাপড়ায় এগিয়ে। উপরন্তু শিক্ষা খাতে বরাদ্দ টাকাটা বিশ্ববিদ্যালয়ের পিছনে চলে গেলে মাদ্রাসাগুলোর ক্ষতি হবে। শিক্ষা খাতে বরাদ্দ টাকা বরং মাদ্রাসা মক্তব তৈরিতে ব্যয় হলে মুসলিমদের শিক্ষার হার বাড়বে। এমনটাই মৌলানা আকরাম খাঁ আব্দুর রসুল দের বক্তব্য ছিল। 24 পরগনা জেলা মহামেডান অ্যাসোসিয়েশন 1912 সালের 11ই ফেব্রুয়ারি ঢাকায় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধিতা করে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ মুখোপাধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিলেন মূলত কলকাতা বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ কমে যাওয়ার আশঙ্কায়। ঢাকায় বিশ্ববিদ্যালয় তৈরি হলে মধ্যবিত্ত শিক্ষিত শহুরে হিন্দুদের আর কষ্ট করে কলকাতায় গিয়ে পড়তে হবে না। তাই ঢাকার বালিয়াটির হিন্দু জমিদার এই বিশ্ববিদ্যালয় তৈরিতে প্রচুর অর্থদান করেন। তাই জগন্নাথ হলের নাম হয় তার বাবা জগন্নাথ রায় চৌধুরীর নামে। একইভাবে ঢাকার নবাব পরিবার এই বিশ্ববিদ্যালয় নির্মাণে যে ব্যাপক ভূমিকা রাখেন, তারা কি জানতেন না যে কজন মুসলমান পড়তে আসবে? জানতেন। কিন্তু ঢাকাকে কলকাতার মতো গুরুত্বপূর্ণ আর্থিক ও রাজনীতিক প্রভাব তৈরি করতে হলে একটা বিশ্ববিদ্যালয় দরকার ছিল। কথিত গড়ের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করে হওয়া সভায় রবি ঠাকুর উপস্থিত ছিলেন না। তিনি সে সময় কুষ্টিয়াতে ওনার বাড়িতে ছিলেন। রবি ঠাকুর সে সব বিখ্যাত মানুষদের মধ্যে একজন, যার প্রতিটা দিনই বলতে গেলে ইতিহাসে নথিবদ্ধ আছে। গবেষকদের ছুরির নিচে গিয়ে সেই ইতিহাসকে সত্যাসত্য যাচাই করে প্রতিষ্ঠা পেতে হয়েছে। এখানেও আমরা দেখি উল্লেখিত 1912 সালের 28শে মার্চ রবি ঠাকুর কলকাতাতেই ছিলেন না। এর সপক্ষে তথ্যসূত্র হচ্ছে ওই সময়কার রবি ঠাকুরের লেখা চিঠি, কবিতা, যার নিচে সন, মাস, তিথি লেখা ছিল। একই সাথে রবি ঠাকুরের পুত্রের লেখা স্মৃতিকথা থেকেও আমরা জানতে পারি যে তিনি কবিকে নিয়ে 28শে মার্চের আগেই কলকাতা ত্যাগ করে শিলাইদহে গিয়েছিলেন। ইতিহাস বলছে আগের দিন বেশি রাত পর্যন্ত রবি ঠাকুর নিজের লেখা নাটক বাল্মীকি প্রতিভা মঞ্চস্থ দেখে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাই পর দিন 19শে মার্চ জাহাজে বুকিং থাকার পরও বিদেশযাত্রা করতে পারেননি। পরে বদ্যিদের চিকিৎসায় 24শে মার্চ পর্যন্ত কলকাতা কাটিয়ে সেদিনই শিলাইদহের উদ্দেশ্যে কলকাতা ছাড়েন। উল্লেখিত 28শে মার্চে দেখা যাচ্ছে রবি ঠাকুর শিলাইদহে নৌকায় বসে কবিতা লিখছেন। তাহলে গড়ের মাঠে রবি ঠাকুরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধী ভাষণের কথিত ইতিহাস কোত্থেকে এলো? জানা যায়, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রকাশিত একটা বই থেকে প্রথম রবি ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন বলে দাবি করা হয়। এই দাবির কোনো তথ্যসূত্র ছিল না। পরে এ বইকেই রেফারেন্স করে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল মতিন বীর প্রতীক বই লেখেন আমাদের স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতা এবং প্রাসঙ্গিক কিছু কথা নামে, যেখানে একই কথা উল্লেখ করেন।